ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইলে সবাইকে স্বাগত জানাই। গ্রামারের ডাউট ক্লিয়ার করতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশান পেতে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবে। আজ আমরা কন্ট্যাক্ট ক্লজ কি, কাকে বলে এবং এর গঠন কিভাবে হয় সেটা নিয়ে আলোচনা করব। এবং এর সাথে দেখো অর দিয়ে রয়েছে অমিশন অফ রিলেটিভ প্রোনাউন, অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের ব্যবহার না করেও কিভাবে আমরা জটিল বাক্য তৈরি করতে পারি, কমপ্লেক্স সেন্টেন্স, সেটাও দেখব। আবার অন্য কথায় যদি বলি, কন্ট্যাক্ট ক্লজ যা এবং অমিশন অফ রিলেটিভ প্রোনাউন সেই একই গঠনকে নির্দেশ করে। চলো আমরা মূল আলোচনায় আসি। অমিশন অফ রিলেটিভ প্রোনাউন অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের ব্যবহার না করা। আর রিলেটিভ প্রোনাউনের ব্যবহার হয় মূলত অ্যাডজেক্টিভ ক্লজে, যার আরেকটি নাম হচ্ছে রিলেটিভ ক্লজ। তো রিলেটিভ প্রোনাউনের যখন ব্যবহার হয় না, তখন যে ক্লজের গঠন হয় কমপ্লেক্স সেন্টেন্সে সেটাকে কন্ট্যাক্ট ক্লজও বলে। তো কন্ট্যাক্ট ক্লজ হচ্ছে রিলেটিভ প্রোনাউন ব্যবহার না করার ফলে যে কমপ্লেক্স সেন্টেন্স গঠন হয়, সেক্ষেত্রেই আমরা এই কন্ট্যাক্ট ক্লজের ব্যবহার পাই। প্রথমে আমরা সংজ্ঞাটা বলি। কমপ্লেক্স সেন্টেন্সে যখন কোনো রিলেটিভ প্রোনাউন, এবার রিলেটিভ প্রোনাউন কথার অর্থ হচ্ছে হু, হুইচ, দ্যাট, হুম, হুজ, হোয়াই, হাউ, হোয়েন, হোয়ার, হুম ইত্যাদি, এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আরেকবার বলছি, কমপ্লেক্স সেন্টেন্সে যখন কোনো রিলেটিভ প্রোনাউন নিজে রিলেটিভ ক্লজের সাবজেক্ট রূপে থাকে না। তোমরা জানো, যেমন ধরো, আই সি এ পেন দ্যাট ইজ রেড। আই সি এ পেন, আমি একটি কলম দেখি, দ্যাট ইজ রেড, যেটা হয় লাল। এবার দ্যাট যেটা, এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন এবং এটা কিন্তু সাবজেক্ট রূপে রয়েছে। আই সি এ পেন দ্যাট ইজ রেড, দ্যাটটা হচ্ছে সাবজেক্ট এবং এখানে ভার্ব হচ্ছে ইজ। কিন্তু যদি সাবজেক্ট রূপে না থাকে তবে কীরকম হবে? আই সি এ পেন দ্যাট ইউ বট, আমি একটি কলম দেখি যেটা তুমি কিনেছিলে। এখানে কিন্তু দ্যাটটা সাবজেক্ট নয়, এখানে ইউটা হচ্ছে সাবজেক্ট। তো যখন দেখবে রিলেটিভ প্রোনাউনটা, যে হু, হুইচ, হুম, হোয়াট, এগুলো, তো এগুলো যখন বাক্যের সাবজেক্ট রূপে নেই, তখন কিন্তু তোমরা সেই রিলেটিভ প্রোনাউনটা বাক্য থেকে তুলে দিতে পারো। সেটাই বলছি, যে নিজের রিলেটিভ ক্লজের সাবজেক্ট রূপে থাকে না, তখন সেই রিলেটিভ প্রোনাউন বাদ দিয়েও বাক্যের অর্থ যথার্থ থাকে। অর্থাৎ আমি এইমাত্র বললাম, আই বট এ পেন, সরি, আই সি এ পেন দ্যাট ইউ বট, আমি একটি কলম দেখি যেটা তুমি কিনেছিলে। এখানে সাবজেক্ট হচ্ছে ক্লজের ইউ। তো এখানে যদি আমি দ্যাটটা বাদ দিয়ে দিই, আই সি এ পেন ইউ বট, তাতেও কিন্তু অর্থটা একই থাকে। অর্থাৎ আমি একটি কলম দেখি, তুমি কিনেছিলে। যদিও অ্যাডজেক্টিভ ক্লজটা এখানে অমিট করা হচ্ছে, তা সত্ত্বেও কিন্তু বাক্যের অর্থটা যথার্থ থাকছে। এমন ক্লজকে, অর্থাৎ যখন তুমি রিলেটিভ প্রোনাউনটা তুলে দিলে, তারপরে যে অবস্থাটা গ্রহণ করে, যে অবস্থাতে আসে, এমন ক্লজকে কন্ট্যাক্ট ক্লজ বলে বা অমিশন অফ রিলেটিভ প্রোনাউন বলে। কারণ তুমি রিলেটিভ প্রোনাউনটা তুলে দিলে। স্পোকেন ইংলিশে এর ব্যবহার বেশি হয়, রিটেনে কিন্তু এর ব্যবহার খুব একটা হয় না। আর গ্রামার সেকশনে তুমি যদি এটাকে লিখে রাখো, তো অনেক সময় স্যারেরা কেটেও দিতে পারে। আমরা এবার উদাহরণের মাধ্যমে বিষয়টিকে আরও ভালো করে দেখব। 1 নম্বর এক্সাম্পলটা দেখো, আই হ্যাভ বট এ বুক, আমি একটি বই কিনেছি, দ্যাট ইউ ক্যান সি দেয়ার, যেটা তুমি ওখানে দেখতে পারো। এবার দেখো যে যেটা, যেটা কোনটাকে বলছে? বইটিকে বলছে। অ্যাকচুয়ালি যখন এই জয়নিংটা করা হয়নি, তখন যদি দুটো সেন্টেন্সকে তুমি পাও, তো কীরকম পেতে পারো? আমি একটি বই কিনেছি, আই হ্যাভ বট এ বুক, ইউ ক্যান সি ইট বা ইউ ক্যান সি দিস দেয়ার, তুমি এটাকে দেখতে পারবে সেখানে। এবং জয়েন করার সময় সেই ইট বা দিস তুলে দিয়ে আমরা দ্যাটের ব্যবহার করেছি। তো এখানটায় ইউ হচ্ছে এই ভার্বের সাবজেক্ট, সি ভার্বের সাবজেক্ট হচ্ছে ইউ, এবং দ্যাটটা অ্যাকচুয়ালি এখানে তোমার অবজেক্ট, এই সি ভার্বের অবজেক্ট। তুমি এটাকে সেখানে দেখতে পারো, এমন হচ্ছে এর সেন্স। তো যখনই দেখবে যে রিলেটিভ প্রোনাউনের পর সাবজেক্ট রয়েছে, তখনই বুঝে যাবে রিলেটিভ প্রোনাউনটা অবজেক্ট রূপে ব্যবহার হয়েছে। এটা সোজাসুজি মনে রাখলেই হবে। তো এবার যখন দেখছো যে এখানে ইউ, এই সি ভার্বের যেটা তুমি সেখানে দেখতে পারো, এখানে ভার্বের সাবজেক্ট এই যে আছে, তবে দ্যাটটা তুলে দিতে পারো। দ্যাটটা তুলে দিলেও তোমার অর্থ কিন্তু একই থাকবে। একমাত্র এক্ষেত্রেই তুমি দ্যাটটা তুলতে পারো যখন দ্যাটটা দেখবে যে রিলেটিভ ক্লজের বা এই ক্লজের সাবজেক্ট হিসাবে নেই। আই হ্যাভ বট এ বুক, ইউ ক্যান সি দেয়ার, আমি একটি বই কিনেছি, তুমি ওখানে দেখতে পারো। এই হয়ে গেল তোমাদের কন্ট্যাক্ট ক্লজ বা অমিশন অফ রিলেটিভ প্রোনাউন। এখানে রিলেটিভ প্রোনাউন দ্যাটটা তুলে দিয়েছি। নেক্সট এক্সাম্পলটা দেখো,
দিস ইজ দ্য পেন হুইচ ইউ লস্ট ইয়েস্টারডে। এই হলো কলমটি যেটা তুমি হারিয়েছিলে গতকাল। এখানেও খেয়াল করে দেখো, এই যে হারানো কাজটা কে করেছিল? তুমি, অর্থাৎ সাবজেক্ট হচ্ছে ইউ, হুইচ না, কিন্তু হুইচটা কিন্তু এখানে অবজেক্ট। ইউ লস্ট ইট ইয়েস্টারডে, তো সেই ইটের পরিবর্তে এখানে হুইচের ব্যবহার হয়েছে। এই হুইচ যখন দেখবে যে সাবজেক্ট রূপে নেই, ক্লজের সাবজেক্ট রূপে নেই, ক্লজের অবজেক্ট রূপে রয়েছে, তোমাদের মনে হতে পারে যে বাক্যের শুরুতে রয়েছে তবুও অবজেক্ট। হ্যাঁ, এটা হচ্ছে ইউ এর আগে আছে, তা সত্ত্বেও এটা অবজেক্ট রূপেই আছে, এখানে সাবজেক্ট রূপে ইউ আছে। তো তোমরা এই হুইচটাকে তুলে দিতে পারো। দিস ইজ দ্য পেন ইউ লস্ট ইয়েস্টারডে। দেখো এখানে কোথাও রিলেটিভ প্রোনাউন নেই। এই হলো কলমটি তুমি গতকাল হারিয়েছিলে। নেক্সট এক্সাম্পল দেখো, হেয়ার কামস এ ম্যান। হেয়ার কামস এ ম্যান একটা স্পেশাল ইউজ হেয়ারের, ইন্ট্রোডাক্টরি হেয়ারের। এ ম্যান কামস হেয়ার এরকমও বলা যায়, কিন্তু হেয়ার কামস এ ম্যান, ওই দেখো এক মানুষ আসে। হুম আই নো, যাকে আমি চিনি। হুম জানো যে অবজেক্ট হিসাবেই সবসময় বাক্যে ব্যবহার হয়। এটাকে যদি দুটো সিম্পল সেন্টেন্সে ভাগ করো তবে হবে হেয়ার কামস এ ম্যান আই নো হিম। তো হিম তুলে দিয়ে তোমাকে হু করতে হয়েছে, হুম করতে হয়েছে। তো এখানে মূল সাবজেক্টটা কি? চিনি। চিনিটা কে চেনে? আমি চিনি। অতএব এখানে হুমটা অবজেক্ট। তো এখানে আমি হুমটাকে তুলে দেবো। হেয়ার কামস এ ম্যান আই নো, ওই একটি মানুষ আসছে, আমি চিনি, অর্থাৎ মানুষটাকে আমি চিনি। নেক্সটটা দেখো, দ্য বুক হুইচ আই রোট ইজ ইয়েট টু বি পাবলিশড বাই হিম। বাই হিমটাকে তোমাদের বোঝানোর জন্য আমি ব্র্যাকেটে রেখেছি, প্রয়োজন ছিল না। দ্য বুক হুইচ আই রোট ইজ ইয়েট টু বি পাবলিশড। এবার তোমাদের প্রিন্সিপাল ক্লজটাকে বার করতে হবে। দ্য বুক ইজ ইয়েট টু বি পাবলিশড, হুইচ আই রোট, যেটা আমি লিখেছিলাম। এবার তুমি বুঝতেই পারছো যে হুইচ আই রোট, হুইচের পর আই আছে, অতএব এখানে আইটা হচ্ছে সাবজেক্ট এবং রোডটা হচ্ছে তোমার মেইন ভার্ব। দ্য হুইচ যেটা, এটা হচ্ছে অবজেক্ট। দ্য বুক হুইচ আই রোট ইজ ইয়েট টু বি পাবলিশড। তো তোমরা হয়তো ভাবতে পারো দ্য বুক ইজ ইয়েট টু বি পাবলিশড এর ডুয়ার অফ অ্যাকশন কোথায় গেল, কাজটা কে করেছে, সেই জন্য বাই হিম। কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে এই অংশটুকু দরকার পড়ে না। আর ইয়েট টু বি যখনই বাক্যে ব্যবহার হবে তখনই এর অর্থ হচ্ছে কোনো কাজ করা হয়নি। ধরো যদি বলো হি ইজ ইয়েট টু কাম, কথার অর্থ হচ্ছে সে আসেনি, মানে সে আসতে পারে কিন্তু আসেনি এখন। ধরো তুমি কোনো কাজ করনি, কেউ যদি জিজ্ঞাসা করে তোমাকে, হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক, আই এম ইয়েট টু ডু দ্য ওয়ার্ক, মানে আমি কাজটা করব, মানে আমি এখনো করিনি কাজটা। হি ইজ, দ্য বুক ইজ ইয়েট টু বি পাবলিশড, মানে বইটি এখনো পাবলিশ হয়নি। তো এখানে তোমাদের যেটা বোঝাচ্ছিলাম, এটা হচ্ছে হুইচ আই রোট, এটা হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লজ, এবং হুইচটা দেখো আই এর আগে বসেছে এবং এটা কিন্তু সাবজেক্ট নয়, এখানে আই সাবজেক্ট, হুইচটা আমি তুলে দিচ্ছি। দ্য বুক আই রোট, অর্থাৎ যে বইটি আমি লিখেছিলাম, হুইচটা এখানে আন্ডারস্টুড হয়ে গেছে, ইজ ইয়েট টু বি পাবলিশড বাই হিম, বাই হিমটা না দিলেও চলবে। দ্য ম্যান হু ইজ নোন টু ইউ ইজ হিয়ার, এখানে প্রিন্সিপাল ক্লজটা কোথায়? দ্য ম্যান ইজ হিয়ার হয়ে গেল, মানুষটি এখানে। হু ইজ নোন টু ইউ, যে, হু ইজ নোন টু ইউ, যে তোমার পরিচিত। এবার তোমাদের কাছে কিন্তু ধরা পড়ে যাওয়ার একটা জায়গা রয়েছে। তুমি ভাবতে পারো হু ইজ নোন টু ইউ, তো এখানে যে সেন্টেন্সটা হু এর পর কিন্তু ইজ রয়েছে, হু এর পর কোনো সাবজেক্ট নেই। হু ইজ নোন টু ইউ, অ্যাকচুয়ালি এখানে যে ভার্বটা রয়েছে, তোমরা সাবজেক্ট অরিজিনাল প্যাসিভের সাবজেক্ট খুঁজলে কিন্তু হবে না, অ্যাক্টিভের যে সাবজেক্ট সেটাকে খুঁজতে হবে। সেই জন্য তোমাদের ডেফিনেশনে এক জায়গায় আমি একটু অ্যাক্টিভ লিখে রেখেছিলাম। তো এখানে হু ইজ নোন টু ইউ কথার অর্থ হচ্ছে এই নোন, পরিচিত, সেটা কার, এটা যদি অ্যাক্টিভ করো ইউ নো দ্য ম্যান এরকম হবে, বা ইউ নো হিম। এখানে কিন্তু হুটা প্যাসিভের সাবজেক্ট হতে পারে, কিন্তু এটা অ্যাক্টিভের অবজেক্ট রূপেই রয়েছে। ইউ নো হিম, এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, ভার্ব হচ্ছে নো, এটা হচ্ছে হিম। ইউ নো দ্য ম্যান, এটার যখন প্যাসিভ করা হয়েছে হু ইজ নোন টু ইউ। তোমরা জানো নোনের পর প্যাসিভ ভয়েসে বাই এর ব্যবহার হয় না, তাই এখানে টু এর ব্যবহার হয়েছে। তো এটা কিন্তু তোমাদের ছদ্মবেশী রূপে রয়েছে। তোমাদের মনে হতে পারে এখানে হুটা সাবজেক্ট রূপে রয়েছে, কারণ এতক্ষণ তোমরা যে রিলেটিভ প্রোনাউনগুলো পাচ্ছিলে তারপরে একটা সাবজেক্ট পাচ্ছিলে, কারণ সেগুলো অ্যাক্টিভ সেন্টেন্সে ছিল। এবার চলে এসেছে যেহেতু প্যাসিভ সেন্টেন্স, এখানে যে ক্লজটা রয়েছে, ক্লজটা যেহেতু প্যাসিভে রয়েছে, তাই হুর পরে কিন্তু বিভার্ব চলে এসছে। এটা দেখতে তোমাদের অসুবিধে লাগতে পারে। তো এবার এটাকে কিভাবে করবে? দ্য ম্যান নোন টু ইউ ইজ হিয়ার।
কথার অর্থ মানুষটি যাকে তুমি চেনো। আর এখানে যে মানেটা দেওয়া রয়েছে তোমার পরিচিত। নোন টু ইউ মানে তোমার পরিচিত, কিন্তু অ্যাক্টিভে বললে যাকে তুমি চেনো। যাকে তুমি চেনোর ইংরেজি আবার হুম ইউ নো। যাই হোক, এখানে প্যাসিভে রয়েছে, তো প্যাসিভে থাকলেও তোমরা সেটাকে অ্যাক্টিভ ফর্মে ধরে তোমরা বুঝে নেবে যে সেই রিলেটিভ প্রোনাউনটা অ্যাক্টিভ ফর্মে অ্যাকচুয়ালি সাবজেক্ট না অবজেক্ট। তারপর তোমরা এই ফর্মে আনবে, আর নয়তো কন্ট্যাক্ট ক্লজ বা অমিশন অফ রিলেটিভ প্রোনাউনের কিন্তু ভুল ব্যাখ্যা চলে আসতে পারে। এবার দেখো, দ্য ম্যান হু ইউ নো, হুম ইউ নো, এটারই ভুল ভাঙানোর জন্য কিন্তু এই সেন্টেন্সটা দেওয়া। দ্য ম্যান হুম ইউ নো, মানুষটি যাকে তুমি চেনো, ইজ হেয়ার, এখানে। এবার কি করে করবে? এবার দেখো, হুমের পর ইউ রয়েছে, কারণ এটা অ্যাক্টিভে রয়েছে। এটাকেই যদি প্যাসিভ করে দিতাম, হু ইজ নোন টু ইউ হতো। এই সেন্টেন্সটাকেই যদি প্যাসিভ করে দিতাম, এই ক্লজটাকে হুম ইউ নো এটাকে যদি প্যাসিভ করতাম, তবে কি হতো? হু ইজ নোন টু ইউ, এমন আসতো। তো এখানে সেটাই ছিল, তো সেই জন্য তোমাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছিল। কিন্তু এক্ষেত্রে দেখো, অ্যাক্টিভে রেখেছি যাতে তোমরা এই দুটোর মধ্যে তুলনা করে বুঝে যেতে পারো যে অ্যাক্টিভের যে সাবজেক্ট সেটাই মূল সাবজেক্ট, কারণ সেই হচ্ছে যে ভার্বের যে কার্য সম্পন্ন সেই করে। ধরো আমি যদি একটা কথা বলি, আই সি এ বার্ড আর এ বার্ড ইজ সিন বাই মি, তো দুটো ক্ষেত্রে কি সাবজেক্ট কাজ করছে? আমি একটি পাখি দেখি, সেক্ষেত্রে আমি দেখছি। যদি বলি এ বার্ড ইজ সিন বাই মি, পাখিটি দেখা হচ্ছে, তো পাখিটি কি কাজ করছে? পাখিটি কাজ করছে না। তো ঠিক সেই একই রকমভাবে এক্ষেত্রে আমরা হুমটা তুলে দিলাম। দ্য ম্যান, হুমটা নেই, ইউ নো, মানুষটি যাকে তুমি চেনো, ইজ হেয়ার। দ্য ম্যান ইউ নো ইজ হেয়ার। এটা হলো তোমাদের কন্ট্যাক্ট ক্লজ বা অমিশন অফ রিলেটিভ প্রোনাউন। চলো পরবর্তী পর্যায়ে আসি। 7 নম্বর এক্সাম্পলটা দেখো, দ্য ফ্লাওয়ার দ্যাট আই লাইক মোস্ট ইজ রোজ। একই রকম এক্সাম্পল এর আগেও দেখেছিলাম, এখানেও প্রিন্সিপাল ক্লজটা দুটো ভাগ হয়ে বসেছে। দ্য ফ্লাওয়ার ইজ রোজ, সাবঅর্ডিনেট ক্লজটা রয়েছে দ্যাট আই লাইক মোস্ট, যেটা আমি সবচেয়ে বেশি পছন্দ করি। তো এখানে দ্যাটের পর সাবজেক্ট রয়েছে, অতএব তোমার এই দ্যাট যেটা, এটা অবজেক্ট, এটা উঠে যাবে। দ্য ফ্লাওয়ার আই লাইক মোস্ট ইজ রোজ। বাক্য বলার ক্ষেত্রে আমরা স্পোকেনে কিন্তু এই ধরনের সেন্টেন্স সবচেয়ে বেশি ব্যবহার করি। দ্য ফ্লাওয়ার আই লাইক মোস্ট ইজ রোজ, যে ফুলটাকে আমি বেশি পছন্দ করি সেটা হচ্ছে গোলাপ। নেক্সট সেন্টেন্সটা দেখো, দ্য সাবজেক্ট হুইচ ইজ লাইকড বাই মি, এটা এই অংশটা আবার প্যাসিভে রয়েছে। এর আগে একটা প্যাসিভ দেখালাম, এবার আরেকটা প্যাসিভ। এবারও খেয়াল করে দেখো, হুইচের পর ইজ রয়েছে, এবার আর ঘাবড়ে যাওয়ার বিষয় নেই। দ্য সাবজেক্ট হুইচ ইজ লাইকড বাই মি ইজ হিস্ট্রি। তো এখানে প্রিন্সিপাল ক্লজ কোনটা? দ্য সাবজেক্ট ইজ হিস্ট্রি, এটা হচ্ছে তোমার মূল বাক্যাংশ। বিষয়টি হলো ইতিহাস। হুইচ ইজ লাইকড বাই মি, যেটা আমার দ্বারা পছন্দ করা হয়, অ্যাকচুয়ালি যেটা আমি পছন্দ করি। এখানে হুইচটা হচ্ছে তোমার অবজেক্ট, এখানে সাবজেক্ট হচ্ছে আই, মিটা হচ্ছে এখানে আসলে আই হবে, এবং এটা যেহেতু প্যাসিভে রয়েছে সেই জন্য এরকম লাগছে। তো এবার আর তোমাদের অসুবিধা হবে না হুইচটাকে তুলে দিতে। দ্য সাবজেক্ট লাইকড বাই মি, বিষয় যেটাকে আমার দ্বারা পছন্দ করা হয়, ইজ হিস্ট্রি। এই হয়ে গেল তোমাদের কন্ট্রাক্ট ক্লজের ব্যবহার। এর পরবর্তী পার্টে আসছি। যদি রিলেটিভ প্রোনাউনের পূর্বে কোনো প্রিপোজিশন থাকে তবে সেটি ক্লজের শেষে বসবে। এর সাথে একটু অ্যাড করে দিচ্ছি, এতক্ষণ আমরা রিলেটিভ প্রোনাউনটাকে প্রথমে তোমাদের চিনতে হবে যে সেটা সাবজেক্ট না অবজেক্ট। প্যাসিভে থাকলে তোমাদের একটু অসুবিধা হয়ে যাবে চিনতে, তো তার পরিচয় পর্ব এখানে করালাম, তার কি করে তুলে দিতে হয় সেটা দেখালাম। এবার অনেক সময় থাকে কি, আমি অল্প উদাহরণ দিয়েছি কিন্তু অনেক ক্ষেত্রেই থাকে রিলেটিভ প্রোনাউনের সাথে একটা প্রিপোজিশন জোড়া থাকে। সেই প্রিপোজিশনটা কি তুলবে না রাখবে, সেই প্রিপোজিশনটা কিন্তু রেখে দিতে হবে। এবং সেই প্রিপোজিশনটা চলে যাবে সেই ক্লজের শেষে। সেটাই বলছি, যদি রিলেটিভ প্রোনাউনের পূর্বে কোনো প্রিপোজিশন থাকে তবে সেটি ক্লজের শেষে বসবে। দেখো, দ্য ম্যান উইথ হুম, এখানে উইথ একটা প্রিপোজিশন রয়েছে। দ্য ম্যান উইথ হুম আই ওয়াজ টকিং ওয়াজ অ্যাংরি, যে মানুষটি যার সাথে আমি কথা বলছিলাম ছিল রাগী। এবার কি করছি আমরা, এখানে হুমের পর আই আছে, তার মানে এখানে আইটা হচ্ছে সাবজেক্ট, হুমটা অবজেক্ট, হুম আমি তুলে দেবো। কিন্তু আমাদের এখানে দেখার বিষয় উইথটা নিয়ে কি করব। দ্য ম্যান আই ওয়াজ টকিং উইথ, হুমটা তুলে দিলাম কিন্তু আইয়ের আগে কিন্তু উইথটা আর রাখলাম না, উইথটা নিয়ে চলে গেলাম সেই ক্লজের শেষে। ক্লজটা কত দূর পর্যন্ত হয়েছে? হুম আই ওয়াজ টকিং। তো টকিংয়ের পর, টকিং পর্যন্ত ছিল তোমাদের সাবঅর্ডিনেট ক্লজটা, এই টকিংয়ের পর তোমার উইথটা বসবে। দ্য ম্যান আই ওয়াজ টকিং উইথ ওয়াজ অ্যাংরি। দেখো উইথটা টকিংয়ের পর চলে আসলো। আরেকটা এক্সাম্পল দেখো, দ্য চেয়ার অন হুইচ আই স্যাট ডাউন কোল্যাপসড। চেয়ারটি যার উপর আমি বসেছিলাম ভেঙে পড়েছিল।
এখানে হুইচটা সাবজেক্ট না অবজেক্ট, হুইচের পর আই আছে এবং অ্যাক্টিভ সেন্টেন্সে আছে, তো হুইচটা অবজেক্ট, কিন্তু তার পূর্বে একটা অন রয়েছে। অনটা কোথায় চলে যাবে? তোমার সাবঅর্ডিনেট ক্লজের পিছনে। এখানে সাবঅর্ডিনেট ক্লজটা কোথায়? অন হুইচ আই স্যাট ডাউন। প্রিন্সিপাল ক্লজটা কোথায়? দ্য চেয়ার কোল্যাপসড, চেয়ারটি ভেঙে পড়েছিল। তো এই ডাউনের পর আসবে তোমার অন। দ্য চেয়ার আই স্যাট ডাউন অন, হুইচটা উঠে গেল, দ্য চেয়ার আই স্যাট ডাউন অন কোল্যাপসড। তো প্রিপোজিশন কোথায় বসাবে তার ব্যাখ্যা তোমরা পেয়ে গেলে। তো আজকে তোমরা শিখতে পারলে কন্ট্যাক্ট ক্লজ কি, বা রিলেটিভ প্রোনাউনকে বাদ দিয়ে কিভাবে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজকেও ব্যবহার করতে পারি, এবং তার সাথে যদি প্রিপোজিশন থাকে প্রিপোজিশনের প্লেসমেন্টটা কী হবে সেটা সম্পর্কে তোমরা জানতে পারলে। তো আজকের আলোচনাটা এখানেই শেষ করছি। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও। সকলে ভালো থেকো, বাই।